আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি উম্মে ফারহানা চৌধুরী, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমরা সবাই কেমন আছো? আমি আশা রাখি যে তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে অনুপাত বিশ্লেষণের উপর ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি আমার দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালাইসিস। আচ্ছা, গত ক্লাসে আমি তিনটা অনুপাত নিয়ে একটু আলোচনা করেছিলাম, ডিটেলস: চলতি অনুপাত, দ্রুত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। আজকে আমি লভ্যাংশ অনুপাত এবং এর ব্যাখ্যা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা এই পাঠ শেষে, আজকের ক্লাস শেষে আমি লভ্যাংশ অনুপাতের ডেফিনিশন এবং ডিসক্রাইব করতে পারবো, এবং লভ্যাংশ যে আমার প্রফিটেবিলিটি যে রেশিওগুলো আছে সেগুলোর আমি এক্সপ্লেনেশন করতে পারবো। তাহলে লভ্যাংশ অনুপাত, লভ্যাংশটা হচ্ছে কি, মুনাফা একটি প্রতিষ্ঠানের রক্তের মতো কাজ করে। মুনাফা একটি প্রতিষ্ঠানকে টিকে থাকতে সাহায্য করে। আমরা কিন্তু সবাই যারা ব্যবসা করি তারা কিন্তু অবশ্যই কি করি, মুনাফা অর্জনের জন্য ব্যবসা করি। মুনাফা ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না। কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, কিন্তু এরপরও মুনাফাটা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু একটা মেইন মোটিভ। আচ্ছা, ক্রমাগত যদি লোকসান হয় তখন প্রতিষ্ঠান কিন্তু কি হয়ে যায়, অবসানের দিকে চলে যায়। এজন্য পাওনাদার, মালিক, কর্মীরা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা জানতে আগ্রহী থাকেন। প্রতিষ্ঠানের স্থায়িত্ব এবং প্রবৃদ্ধির জন্য মুনাফা অত্যন্ত জরুরি। মুনাফা অর্জনের সাথে সাথে ব্যবস্থাপনীয় দক্ষতাও জড়িত। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কি হয়, মুনাফাটা অর্জিত হয়। সুতরাং যেসব অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা এবং মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা যায় তাদেরকে লভ্যাংশ অনুপাত বলে। তাহলে আমি যে অনুপাতের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের কর্মদক্ষতা এবং মুনাফা অর্জনের যে ক্ষমতাটা আমি যাচাই করতে পারবো সেটাকে আমার বলা হচ্ছে কি, লভ্যাংশ অনুপাত। তবে দুটি দিক থেকে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা হয়। মুনাফাকে বিক্রয়ের সাথে সম্পর্কিত করে এবং মুনাফাকে বিনিয়োগের সাথে সম্পর্কিত করে। বিক্রয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন অনুপাত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত এবং পরিচালন মুনাফা অনুপাত। এবং বিনিয়োগকারীর সাথে যে সম্পর্কিত যে অনুপাত রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সম্পত্তির উপর মুনাফা অর্জন অনুপাত, তারপরে আছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা অর্জন অনুপাত, ইকুইটির উপর মুনাফা অর্জন অনুপাত, শেয়ার প্রতি মুনাফা অর্জন অনুপাত এবং শেয়ার মূল্যের উপর মুনাফা অর্জন অনুপাত। আচ্ছা, এরপরে মোট মুনাফা অনুপাত, যেটাকে বলা হচ্ছে গ্রস প্রফিট রেশিও। এটা আমি গত ক্লাসে সূত্রটা আলোচনা করেছি। এখন আমি এই ক্লাসে প্রত্যেকটা সূত্রের সাথে একটা ছোট্ট একটা অঙ্ক দেখিয়ে আমি সূত্রগুলো সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, মোট মুনাফা অনুপাত, এটা হচ্ছে কি, মোট লাভের সাথে নিট বিক্রয়ের সম্পর্কে মোট মুনাফা অনুপাত বলে। আচ্ছা, আমরা যখন ব্যবসা করি তখন কিন্তু কি বিক্রয় আমাদেরকে সেল করতে হয়। সেল যত বেশি হবে আমার প্রফিট কিন্তু তত বেশি হবে। তাহলে মোট লাভের সাথে নিট বিক্রয়ের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কি, মোট মুনাফা অনুপাত। এই অনুপাত বিক্রয়ের উপর মোট মুনাফার শতকরা হার নির্দেশ করে। অর্থাৎ আমার বিক্রয়ের যে শতকরা আছে সেটা কত ভাগ মোট লাভ হলো সেটা এই অনুপাত দ্বারা লাভ করা যায়, বোঝা যায়। মোট লাভ যদি আমার বেশি হয় তাহলে কিন্তু আমার নিট লাভও বেশি হয়, এবং নিট লাভটা তখনই বেশি হবে যখন আমার অন্যান্য খরচগুলো আমার যখন কন্ট্রোলে থাকবে। এই অনুপাতের প্রতিষ্ঠান বিক্রয়ের নীতি ও উৎপাদন বিভাগের দক্ষতা যাচাই করা হয়। ধরো যে একটা প্রতিষ্ঠানের মোট লাভ দেওয়া আছে 2,50,000 এবং নিট বিক্রয় আছে 12,50,000। তাহলে আমার এই প্রতিষ্ঠানের মোট মুনাফাটা আমার কত আসবে সেটা দেখো। মোট মুনাফা অনুপাত ইকুয়ালস টু, আমরা জানি কি, মোট বিক্রয় এবং মোট লাভ এবং বিক্রয়, মোট লাভ ডিভাইডেড বিক্রয় ইন্টু 100। এখন এখানে মোট লাভ কত দেওয়া আছে, 2,50,000,
আর আমার বিক্রয় দেওয়া আছে 12,50,000। তাহলে মোট লাভকে যদি আমি নিট বিক্রয় দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসছে ইন্টু 100, তাহলে আসছে আমার 20%। তাহলে আমার মোট মুনাফাটা কত আসলো? 20%। আচ্ছা, এখন এখানে তো আমার সরাসরি দেওয়া আছে মোট লাভ, কিন্তু অঙ্কে কিন্তু এভাবে সরাসরি দেওয়া না দেওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। এখন যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমি মোট লাভটা কিভাবে বের করব সেটা হচ্ছে বিক্রয় থেকে আমি যে বিক্রিত পণ্যের ব্যয় আছে সেটা বাদ দিলে আমি পাবো কি মোট লাভ। এখন বিক্রিত পণ্যের ব্যয়টা আমি কিভাবে বের করব সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এরপর আমি আমার আজকে বলছি। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, সেটার সাথে আমার নিট ক্রয়টা যোগ হবে এবং আমার যে প্রত্যক্ষ খরচ আছে সেটা যোগ হবে এবং আমার সমাপনী মজুদটা মাইনাস হবে। এখন নিট ক্রয়টা পণ্য ক্রয়ের সময় আমার অনেক ধরনের অলিখিত ক্রয় থাকতে পারে, সেটা আমার ক্রয়ের সাথে যোগ হবে। যদি কোনো ফেরত কিংবা যদি কোনো বার্তা থাকে সেক্ষেত্রে আমার মাইনাস হবে। তাহলে সবকিছু প্লাস মাইনাস করে আমি পাচ্ছি কি নিট ক্রয়। আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্যটা আমি কিভাবে বের করব? প্রারম্ভিক মজুদ পণ্যটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে। এটার সাথে আমার যে প্রত্যক্ষ যে খরচগুলো আছে সে প্রত্যক্ষ খরচগুলোর মধ্যে অনেক কিছু আছে, মজুরি আছে, ডক্টর আছে, এগুলো আসবে আমার প্রত্যক্ষ খরচের মধ্যে। আচ্ছা, তাহলে মোট লাভ যদি না বের করা থাকে তাহলে আমাকে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি পাবো হচ্ছে কি মোট লাভ। এখন এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে মোট মুনাফা অনুপাত প্রতিষ্ঠানের বিক্রয় নীতি ও উৎপাদনের বিভাগের কর্মদক্ষতা যাচাইয়ের বিক্রয় নীতি ও উৎপাদন বিভাগের কর্মদক্ষতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। এখন এখানে অনুপাত আমার কত আসছে? 20%। কিন্তু সাধারণত মোট মুনাফার একটা আদর্শ মান আছে, সেটা হচ্ছে কি 20% থেকে যদি 30% হয় তাহলে আমি ধরে নিব যে আমার প্রতিষ্ঠানটা মোটামুটি ভালো এবং উৎপাদন বিভাগের দক্ষতাও কি ভালো। ঠিক আছে, তাহলে এটা হলো আমার মোট মুনাফা অনুপাত। এরপরে আসো নিট মুনাফা অনুপাত, যেটাকে বলা হচ্ছে নেট প্রফিট রেশিও। আচ্ছা, নেট প্রফিট রেশিওটা কি? নিট লাভ এবং নিট বিক্রয়ের মধ্যকার যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে নিট লাভ অনুপাত। মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য মোট লাভ অর্থবহ নাও হতে পারে যদি অন্যান্য পরিচালন খরচ বেশি হয়। এখন আমার মোট লাভ হয়েছে ঠিকই, কিন্তু দেখা গিয়েছে আমি যখন নিট লাভটা বের করব তখন আমার পরিচালন যে খরচগুলো সেটা আবার বেশি হচ্ছে, তখন কিন্তু আমার যে নিট মুনাফার যে মুনাফা অর্জন ক্ষমতা সেটা কিন্তু আমার বেশি হবে না। তাই নিট লাভ অনুপাতে সঠিক মুনাফা অর্জনের কি করে? ক্ষমতা প্রকাশ করে। এই জন্য মোট লাভ অনুপাত নির্ণয়ের পর আমাদের যে শেয়ার হোল্ডার রয়েছে এবং সম্ভাব্য বিনিয়োগকারী আছে এবং যারা দীর্ঘমেয়াদী ঋণদাতারা তারা হচ্ছে নিট মুনাফার হার জানতে আগ্রহী হয়। এখন এই অনুপাতের সূত্রটা হচ্ছে কি? নিট মুনাফা অনুপাত ইকুয়াল টু হচ্ছে নিট লাভ কর পরবর্তী ডিভাইডেড বিক্রয় ইনটু 100। আচ্ছা, কোশ্চেনে যদি ট্যাক্স থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ট্যাক্সটা বাদ দিতে হবে। নিট লাভটা কিন্তু কখনোই কর পূর্ববর্তী হবে না, কর পরবর্তী নিট লাভ হবে। আমার যদি কোশ্চেনে ট্যাক্স থাকে তাহলে ট্যাক্স বাদ দিয়ে যে প্রফিটটা সেটাকে বলা হচ্ছে কি নিট লাভ। তাহলে নিট মুনাফা অনুপাতের আমার ফর্মুলাটা হচ্ছে নিট লাভ কর পরবর্তী ডিভাইডেড বিক্রয় ইনটু 100। চলো আমরা একটা অঙ্ক দেখি, ছোট্ট একটা অঙ্ক। এখানে দেওয়া আছে পূর্ব আমার আমার স্লাইডে আমার মোট লাভটা কত ছিল দেখো, একটু খেয়াল করো। মোট লাভ ছিল হচ্ছে 2,50,000। হ্যাঁ, 2,50,000। এখন এই স্লাইডে আমি যখন অঙ্ক করব তখন মোট যে লাভ সে মোট লাভ থেকে প্রশাসনিক এবং বন্টন ব্যয় এবং কর বাবদ যথাক্রমে 1,50,000 টাকা ব্যয় করা হলো। তাহলে নিট মুনাফা অনুপাত কত হবে? এখন নিট মুনাফা অনুপাত কত হবে সেটা বের করার জন্য প্রথমে আমাকে নিট মুনাফাটা বের করতে হবে। নিট মুনাফাটা আমরা কিভাবে বের করব? মোট মুনাফা থেকে আমার যে প্রশাসনিক এবং যে বন্টন ব্যয় আছে সেগুলো আমাকে করতে হবে, বাদ দিতে হবে। আর যেহেতু এই অঙ্কে কর দেওয়া আছে কোশ্চিনে, তাহলে আমাকে করটাও বাদ দিতে হবে। তাহলে নিট মুনাফা আমার আগের অঙ্কে মোট মুনাফা ছিল কত? 2,50,000। এখন আমার এখানে প্রশাসনিক ও বন্টন ব্যয়, প্রশাসনিক ব্যয় আছে আমার কত? 1 লাখ, এবং আমার ট্যাক্স যেটা দেওয়া আছে সেটা আছে 50,000। তাহলে 2,50,000 থেকে আমি যদি 1,50,000 বাদ দিই তাহলে আমার আসছে
1,00,000 টাকা। তাহলে নিট মুনাফা অনুপাতের আমার ফর্মুলাটা কি আসছে? নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। তাহলে আমার নিট লাভ 1,00,000 আর আমার বিক্রয় আছে 12,50,000। তাহলে আমি 1,00,000-কে যদি বিক্রয় দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসছে ইন্টু 100 8%। তাহলে আমার নিট মুনাফা অনুপাতটা কত? 8%। আচ্ছা, ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে নিট মুনাফা অনুপাত প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা এবং প্রশাসনিক ও বিক্রয় বিপণন বিভাগের দক্ষতা যাচাই করে। তাহলে নিট মুনাফা অনুপাতটা কি আমার প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জন ক্ষমতা এবং এটার পাশাপাশি আমার প্রশাসনিক এবং যে বিক্রয় এবং বিপণন ব্যয় আছে সেটারও কি করে? দক্ষতা যাচাই করে। এখন এই ছোট্ট একটা অঙ্কে আমার নিট মুনাফা বের হয়েছে কত? 8%। এখন নিট মুনাফারও একটা কি আদর্শ অনুপাত আছে, সেটা হচ্ছে 5% থেকে 10%। আচ্ছা, এখন ব্যাখ্যার প্রতিষ্ঠানের এখন আমি আমার এই অঙ্কে আমার নিট মুনাফা বের হয়েছে কত? 8%। এখন আমার আদর্শ মান হচ্ছে কত? 5 থেকে 10%। তাহলে কিন্তু এটা আমার মাঝামাঝি আছে, আমার ভিতরে আছে, ভালো অবস্থানে আছে। তাহলে আমার প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাটা ভালো এবং আমার যে প্রশাসনিক ও বন্টন বিভাগের দক্ষতা সেটাও কি ভালো। আচ্ছা, এরপরে আসো সম্পত্তির উপর মুনাফা অর্জন অনুপাত, রিটার্ন অন অ্যাসেট রেশিও। আচ্ছা, কর বাদ নিট মুনাফা ও মোট সম্পত্তি সম্পর্ককে এই অনুপাত বলা হয়। এর মাধ্যমে মোট সম্পত্তির উপর মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয় করা যায়। আচ্ছা, সম্পত্তির উপর মুনাফা অর্জনের অনুপাত হচ্ছে কি? কর বাদ নিট লাভ ডিভাইডেড মোট সম্পত্তি ইন্টু 100। আচ্ছা, এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা প্রতিষ্ঠানের নিট মুনাফা দেওয়া আছে কত? 2 লাখ এবং মোট সম্পত্তি আছে 12 লাখ। তাহলে সম্পত্তির উপর মুনাফা অর্জন অনুপাতের ফর্মুলাটা হচ্ছে কর বাদ নিট লাভ ডিভাইডেড মোট সম্পত্তি ইন্টু 100। তাহলে আমার এখানে 2 লাখ ডিভাইডেড 12 লাখ আসবে। আচ্ছা, আমি এখন যদি দেখি 2 লাখ ডিভাইডেড 12 লাখ আমার আসছে 0.166। তখন 100 দিয়ে আমি ইন্টু করলে আমার আসছে 16.67%। ওয়েল, তাহলে এই অনুপাত দ্বারা মোট সম্পদ নিয়োগ করে কত ভাগ মুনাফা অর্জিত হয়েছে তা বোঝা যায়। তাহলে প্রতিষ্ঠানটি 16.67% মুনাফা অর্জন করেছে, যা হচ্ছে কি ভালো এবং আমি স্যাটিসফাইড আর কি মুনাফার উপর। এখন আমি মোট সম্পত্তি না থাকলে কিন্তু কি আমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমার মোট মুনাফা আমি 12 লাখ টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমার নিট মুনাফা হয়েছিল কত? 2 লাখ। তাহলে আমার প্রতিষ্ঠানটি আমার সম্পত্তির উপর মুনাফা অর্জন অনুপাত আমার কত আসতেছে? 16.67%, যেটা হচ্ছে কি ভালো, আমার অনুপাতটি ভালো। এরপরে আসো বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা অর্জন অনুপাত, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটাকে বলা হচ্ছে ROCE রেশিও। আচ্ছা, বিনিয়োজিত মূলধনের মাধ্যমে কত মুনাফা অর্জন সম্ভব হয়েছে তা যাচাই করে। ঠিক আছে, তাহলে এই অনুপাত নির্ণয় করা হয়। নিট মুনাফাকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে এই অনুপাত বের করা হয়। তাহলে বিনিয়োজিত মূলধনের উপর আমার মুনাফা অর্জনের অনুপাত কত আমি কিভাবে বের করব? সেটা হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এখন এই বিনিয়োজিত মূলধনের উপর একটা আদর্শ মান ধরা হয় আর কি, সেটা হচ্ছে 18% ধরা হয়। আচ্ছা, তাহলে মুনাফা অর্জনের ক্ষমতা নির্ণয়ের একটি উত্তম অনুপাত হচ্ছে এটি। আর বিনিয়োজিত মূলধন বলতে আমরা কি বুঝি? যেটা বুঝি সেটা হচ্ছে মোট ইকুইটি এবং মোট দীর্ঘমেয়াদী ঋণের যে যোগফল, সেটাকে আমরা বুঝি। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে একটি কোম্পানির ইকুইটি 20 লাখ এবং দীর্ঘমেয়াদী ঋণ আছে 10 লাখ। কোম্পানি তার হিসাব সনে 6 লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। তাহলে আমার বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা অর্জনের অনুপাতটা কত? তাহলে এই অঙ্কে আমার দেওয়া আছে কত? নিট প্রফিট 6 লাখ আর আমার দীর্ঘমেয়াদী বিনিয়োজিত মূলধন আছে 30 লাখ। বিনিয়োজিত মূলধন 30 লাখ কিভাবে আসছে? আমার কোম্পানির ইকুইটি দেওয়া আছে 20 লাখ এবং দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া আছে 10 লাখ। তাহলে 20 লাখ যোগ 10 লাখ আমার আসছে 30 লাখ। তাহলে বিনিয়োজিত মূলধনের উপরে আমার অনুপাত আমি যদি করি তাহলে 6 লাখ ডিভাইডেড 30 লাখ ইন্টু 100
আমার আসছে হচ্ছে 20%, ঠিক আছে। 6 লাখ ডিভাইডেড 30 লাখ। আচ্ছা, তাহলে আমার 6 লাখ ডিভাইডেড 30 লাখ আমার বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার্জন অনুপাত আসছে 20%। এখন এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে এই অনুপাত দ্বারা বিনিয়োগকৃত যে মূলধন, সে মূলধনের মাধ্যমে আমার কি হয়েছে, মুনাফা অর্জনের ক্ষমতা কেমন তা যাচাই করা হয়। এর আদর্শ অনুপাত আমি বলেছিলাম একটু আগে যে 18%, আর আমার অনুপাত আসছে কত, 20%। তাহলে আমি ধরে নিব যে কোম্পানির মুনাফা অর্জনের ক্ষমতা সন্তোষজনক এবং কোম্পানির অবস্থাটা ভালো। আচ্ছা, এরপরে আসো ইকুইটির উপর মুনাফা অর্জন অনুপাত। ইকুইটির উপর মুনাফা অর্জন অনুপাত, রিটার্ন অন ইকুইটি রেশিও। এটা বলতে আমরা কি বুঝি, শেয়ার হোল্ডারদের বিনিয়োগের প্রেক্ষিতে মুনাফার একটি সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইকুইটির মাধ্যমে গৃহীত তহবিলের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা জানার জন্য এই অনুপাত ব্যবহৃত হয়। তাহলে আমাদের যে শেয়ার হোল্ডার আছে তারা তো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, এখন তারা যে বিনিয়োগ করেছে সে বিনিয়োগের যে প্রেক্ষিতে বিনিয়োগের সাথে যে একটা মুনাফার সম্পর্ক আছে সেটা প্রতিষ্ঠার জন্য যে আমি যে ইকুইটি নিয়েছি, সেই ইকুইটির মাধ্যমে গৃহীত যে আমার তহবিল আছে সেই তহবিলটা আমি সঠিকভাবে ইউটিলাইজ করছি কিনা সেটা জানার জন্য আমি এই অনুপাতটা ব্যবহার করি। ইকুইটির উপর মুনাফা অর্জনের অনুপাতের ফর্মুলাটা হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড শেয়ার হোল্ডারদের ইকুইটি ইন্টু 100। আচ্ছা, এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে কোনো প্রতিষ্ঠানের করবাদ নিট মুনাফা দেওয়া আছে 2 লাখ এবং ইকুইটি শেয়ার মূলধন দেওয়া আছে 4 লাখ। এখন তাহলে ইকুইটির উপর মুনাফা অর্জন অনুপাত কত আসবে, সরাসরি নিট মুনাফা দেওয়া আছে 2 লাখ, 2 লাখকে আমি 4 লাখ দিয়ে ডিভাইড করে ইন্টু 100, তাহলে আমার আসছে 50%। আচ্ছা, তাহলে এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে ইকুইটি বা শেয়ারের মাধ্যমে অর্জিত যে তহবিল সেটা আমি যথাযথভাবে ইউটিলাইজ করছি কিনা এবং সেটার সাথে সাথে আমার মুনাফা অর্জনের ক্ষমতাটা কেমন সেটার জন্য আমি এই অনুপাতটা ব্যবহার করছি। এখন যেহেতু এই অনুপাতটা 50% আসছে, তাহলে আমি ধরে নিব যে শেয়ার মূলধন ভালো ব্যবহৃত হয়েছে এবং প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জন ক্ষমতা সেটাও কিন্তু ভালো। আচ্ছা, এরপরে আর্নিং পার শেয়ার রেশিও, শেয়ার প্রতি মুনাফা অর্জন অনুপাত। আচ্ছা, প্রতিটি শেয়ারের বিপরীতে কত টাকা মুনাফা অর্জিত হয়েছে তা জানার জন্য এই অনুপাত ব্যবহার করা হয়। আমরা কিন্তু কি করি, শেয়ার করি, এখন প্রত্যেকটা শেয়ারে এগেইনস্টে আমার কত টাকা মুনাফা অর্জন হয়েছে সেটা কিন্তু আমাদের জানার প্রয়োজন হয়। তাহলে সেটা জানার জন্য আমার কি হয়, আমার শেয়ার প্রতি মুনাফা অর্জন অনুপাতটা আমার ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে শেয়ার প্রতি মুনাফা অর্জন অনুপাত ইকুয়ালস টু আমার কি আসছে, আমার ফর্মুলাটা হচ্ছে মোট লভ্যাংশ ডিভাইডেড শেয়ার সংখ্যা। এখন ধরে নিলাম যে আমার শেয়ারের যে ফেস ভ্যালু, সে ফেস ভ্যালুটা হচ্ছে 100 টাকা। মোট লভ্যাংশ বন্টন আমার করা হবে কত, 1,20,000 এবং টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে 6,000। আচ্ছা, তাহলে শেয়ার প্রতি মুনাফা অর্জন অনুপাতের ফর্মুলাটা আমার আসছে কত, মোট লভ্যাংশ ডিভাইডেড শেয়ার সংখ্যা। মোট লভ্যাংশ আমার কত দেওয়া আছে, 1,20,000, আর শেয়ার সংখ্যা কত দেওয়া আছে, 6,000। তাহলে আমি 1,20,000কে দিয়ে যদি আমি 6,000 দিয়ে ভাগ দিই তাহলে আমার আসছে কত, 20 টাকা। তাহলে শেয়ার প্রতি প্রত্যেকটা শেয়ার, একটা শেয়ারের মূল্য যদি 100 টাকা হয়, আমার তার শেয়ারের এগেইনস্টে আমি কত টাকা প্রফিট পাচ্ছি, 20 টাকা। তাহলে শেয়ার হোল্ডার এবং সম্ভাব্য শেয়ার ক্রেতাদের কাছে এই অনুপাতই খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার প্রতি 20 টাকা লভ্যাংশ প্রাপ্তি সন্তোষজনক বলা হয়, ব্যবস্থাপনা দক্ষ এবং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা ভালো বলে প্রতীয়মান হয়। আচ্ছা, এখানে দেখো আমি একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা একটু দেখো যে এখানে লেখা আছে যে সানমুন লিমিটেডের হিসাব বই থেকে নিম্নের আর্থিক তথ্য পাওয়া গেল। আমার কি কি দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া আছে 85,000, নিট মুনাফা 37,000, বিক্রয় দেওয়া আছে 2,50,000, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 2 লাখ, চলতি সম্পদ আমার আছে 75,000, চলতি দায় আছে 42,000, সমাপনী মজুত পণ্য আছে আমার 10,000। আচ্ছা, আমার এখানে বের করতে বলেছে কি, বিক্রিত পণ্যের ব্যয়, এবং 2 নম্বরে বের করতে বলেছে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত,
এবং চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়, এটা তো আমার কিভাবে বের হবে? বিক্রয় থেকে মোট মুনাফা বের করে। এটা আমি একটু ডিটেলসে পরে আসছি, তার আগে আমি একটু কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে নিই। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় আমাকে নির্ণয় করতে হবে। তার পাশাপাশি বলেছে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য দুইটা অনুপাত। এখন মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য অনুপাত তো কি কি আছে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। তো তার মধ্যে সবচেয়ে যেটা বেস্ট ইউজ হয় সেটা হচ্ছে কি মোট মুনাফা অনুপাত এবং নিট মুনাফা অনুপাত। তাহলে খ নাম্বার রিকোয়ারমেন্টে আমার দুটো অনুপাত বের করতে হবে, সেটা হচ্ছে মোট মুনাফা অনুপাত এবং নিট মুনাফা অনুপাত। আর গ নাম্বারে বের করতে বলেছে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটো অনুপাত। তাহলে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য অনুপাতগুলো কি কি? চলতি অনুপাত আছে এবং দ্রুত অনুপাত আছে। আচ্ছা, তাহলে প্রথমে আসো বিক্রিত পণ্যের ব্যয়। আমি বলেছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে। প্রারম্ভিক মজুদের সাথে আমার নিট ক্রয়টা যোগ হবে এবং আমার যদি কোশ্চেনে কোনো প্রত্যক্ষ খরচ সাথে থাকে সেটা যোগ হবে এবং সমাপনী মজুদ থাকলে সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই কোশ্চেনে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কি কি দেওয়া আছে আমাকে দেখো। এখানে কিন্তু মোট মুনাফাটা দেওয়া আছে 85,000 এবং বিক্রয় দেওয়া আছে 2,50,000। বিক্রিত পণ্যের ব্যয় যে আমি বের করব, যে প্রারম্ভিক মজুদ কিছুই কিন্তু নাই। তাহলে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে যদি মোট মুনাফা পাওয়া যায়, তাহলে এখানে যদি আমার মোট মুনাফা থাকে তাহলে এখন আমার একটু চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমি বের করবো কিভাবে? বিক্রয় মাইনাস মোট মুনাফা। খেয়াল করো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি পাচ্ছি কি? মোট মুনাফা। কিন্তু এই অঙ্কে আমার দেওয়া আছে হচ্ছে কি বিক্রয় দেওয়া আছে এবং মোট মুনাফা দেওয়া আছে। তাহলে আমি যদি বিক্রয় থেকে মোট মুনাফা বের করি, মাইনাস করি, তাহলে মাঝখানে আমার কি থাকে? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। বিক্রয় মাইনাস মোট মুনাফা ইকুয়ালস টু হচ্ছে আমার এখানে বিক্রয় কত দেওয়া আছে? 2,50,000 এবং মোট মুনাফা আছে 85,000। আচ্ছা, 2,50,000 মাইনাস 85,000 আমার আসছে 1,65,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমার কত? 1,65,000। এরপরে আসো মুনাফা অর্জনের দক্ষতা অনুপাত। মুনাফা অর্জনের যে একটু আগে বলেছি দক্ষতা যাচাইয়ের দুটো অনুপাত, সেটা হচ্ছে মোট মুনাফা অনুপাত এবং নিট মুনাফা অনুপাত। আচ্ছা, মোট মুনাফা অনুপাতের সূত্র আমরা কি জানি? মোট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। তাহলে এই অঙ্কে দেখো মোট মুনাফা কত আছে? 85,000 আছে। আচ্ছা, আর নিট বিক্রয় কত আছে? 2,50,000। আচ্ছা, তাহলে আমি মোট মুনাফা 85,000 ডিভাইডেড নিট বিক্রয় 2,50,000 আমার আসছে হচ্ছে 0.34 ইন্টু 100, আমার 34%। তাহলে আমার মোট মুনাফা অনুপাত কত? 34%। তাহলে আমি ধরে নিব যে এটার যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে সন্তোষজনক। আচ্ছা, এরপরে আসো নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা অনুপাতে আমার ফর্মুলাটা হচ্ছে কি? নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয়। এই অঙ্কে কি নিট মুনাফা দেওয়া আছে? হ্যাঁ, এই অঙ্কে সরাসরি নিট মুনাফা দেওয়া আছে 37,000। তাহলে 37,000কে আমি নিট বিক্রয় মানে 2,50,000 দিয়ে ডিভাইড করলে আমার আসছে 0.148। এটাকে আমি 100 দিয়ে ইন্টু করলে আসছে 14.8%। তাহলে নিট মুনাফা অনুপাতটা আমার কত আসলো? 14.8%। আচ্ছা, তাহলে মুনাফা অর্জনের ক্ষমতা অনুপাতটা কিন্তু সবসময় আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। তাহলে ক নাম্বারে আমার বিক্রিত পণ্যের ব্যয় আমি বের করলাম এবং খ নাম্বারেও মুনাফা অর্জনের দক্ষতা অনুপাত বের করলাম। গ নাম্বারে বলেছে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত। এটার ফর্মুলাটা এর গত ক্লাসে বলেছিলাম, চলতি অনুপাত এবং দ্রুত অনুপাত। চলতি অনুপাতের ফর্মুলাটা কি? চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। আচ্ছা, এই অঙ্কে দেখো সরাসরি চলতি সম্পদ দেওয়া আছে কত? 75,000 টাকা। আর আমার চলতি দায় সরাসরি দেওয়া আছে কত? 42,000। আচ্ছা, তাহলে 75,000 ডিভাইডেড 75,000 ডিভাইডেড 42,000। আচ্ছা, আসছে আমার 1.78।
1.7857 সামথিং। আচ্ছা, এটাকে কিন্তু আর আমি 100 দিয়ে ইন্টু করবো না, কারণ যখন আমি লাভের মুনাফা অর্জনে যখন আমি অনুপাত বের করবো তখন কিন্তু আমার পার্সেন্টেজ আসে, মানে 100 ইন্টু করে। এখন এখানে সরাসরি 75,000কে যদি আমি 42,000 দিয়ে ডিভাইড করি তাহলে আমার অ্যান্সারটা আসলো কত, 1.79 অনুপাত 1। ঠিক আছে, তাহলে আমার যেটা আমি বলেছিলাম আমার প্রথম ক্লাসে যে নর্মাল অনুপাতগুলো অনুপাত 1 অনুপাত হিসেবে আসে, আর যেটা মুনাফা অর্জনের ক্ষমতা অনুপাত সেটা আসে হচ্ছে কি পার্সেন্টেজ আকারে ইন্টু 100 হয়। এবং যে কোশ্চেনের সাথে যেটার সাথে আবর্তন কথাটা আছে সেটার সাথে আমার অ্যান্সারটা আসবে কি বার হিসেবে, বার এত 2 বার 3 বার 4 বার এরকম। তাহলে কিন্তু আমার কোশ্চেন যেটা চাচ্ছে সেটা বেসিসেও কিন্তু আমার অনুপাতের যে ধরনটা সেটাও কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবে তোমরা। আচ্ছা, এরপরে আমার ত্বরিত অনুপাত। আমার যেহেতু আমার প্রিভিয়াস স্লাইডে আমার কি চেয়েছিল, চলতি দায় পরিশোধের ক্ষমতা, তাহলে আমি একটা চলতি অনুপাত বের করলাম এবং আরেকটা আমাকে বের করতে হবে কি ত্বরিত অনুপাত। ত্বরিত অনুপাতের ফর্মুলাটা কি, ত্বরিত সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। আচ্ছা, ত্বরিত সম্পত্তিটা আমরা কিভাবে বের করি, চলতি সম্পদ থেকে আমার যদি কোনো সমাপনী মজুদ থাকে সেটা যদি আমার বাদ হয় এবং যদি কোনো অগ্রিম ব্যয় থাকে বাদ যায়। এখন এই অঙ্কে দেখো তো কি কি আছে। এই অঙ্কে আমি দেখতে পাচ্ছি যে সমাপনী মজুদ পণ্য আছে, কোনো প্রকার অগ্রিম ব্যয় কিন্তু নাই। একটু খেয়াল করে দেখো, অগ্রিম ব্যয় নাই। তাহলে আমার চলতি সম্পদ কত ছিল, 75,000। 75,000 থেকে তাহলে আমার কত বাদ যাবে, সমাপনী মজুদ 10,000 বাদ যাবে। তাহলে আমার আসছে কত, 65,000। আর চলতি দায় আমার কত দেওয়া ছিল, চলতি দায় আছে আমার 42,000। তাহলে আমার 75,000 থেকে 10,000 বাদ দিবে 65,000। তাহলে 65,000কে আমি ভাগ দিব হচ্ছে 42,000 টাকা দিয়ে। আমার আসছে কত, 1.55। ঠিক আছে, তাহলে আমার ত্বরিত অনুপাতের অ্যান্সারটা এসেছে 1.55 অনুপাত 1। ঠিক আছে, তাহলে এখন আর কোনো কিছু আমার এখানে চাইনি। সো আমি আশা রাখি হয়তো বা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে নক করবে, সমস্যা নেই, আমি অবশ্যই তোমাদের জন্য আছি। আমাকে ফেসবুকে নক করবে, আমার এই চ্যাপ্টারে ম্যাডাম আমার সমস্যা কি কি সমস্যা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলে আমি চেষ্টা করব সবার অ্যান্সার ঠিক মতো দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হলো, মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত আমি নির্ণয় করলাম, মোট মুনাফা অনুপাত এবং নেট মুনাফার মাধ্যমে, এবং চলতি দায় পরিশোধের যে ক্ষমতা সেটার জন্য দুটি অনুপাত বের করলাম, একটি চলতি অনুপাত এবং দ্রুত অনুপাত। আচ্ছা, এখন তোমাদেরকে আমি নেক্সট ক্লাসের জন্য একটা SW দিয়ে দিচ্ছি। SWটা তোমরা সবাই বাসায় পড়বে, পড়ে আমাকে গ্রুপে এটা মেসেজ করে দিবে। আচ্ছা, দেখো এখানে কি লেখা আছে যে জনাব কামাল এবং জনাব জামাল এ ব্যবসায়ের 2016 সালের হিসাব বই থেকে নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হলো। এখানে দুইটা কোম্পানির অঙ্ক দিয়েছে, একটা হচ্ছে কি কামাল ট্রেডার্সের আর একটা হচ্ছে জামাল ট্রেডার্সের। আচ্ছা, কামাল ট্রেডার্সের কি কি দেওয়া আছে দেখো, সুনাম দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে। তোমরা খেয়াল করবে বইয়ে অনেক সময় অনেক বইয়ে কিন্তু ম্যাক্সিমাম বই প্রিন্টিং মিস্টেক থাকে না, এটা তোমরা কোশ্চেন দেখে একটু চেষ্টা করবে যে নিজে নিজে ঠিক করে নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে সুনাম, এখানে আমার নিট লাভ দেওয়া আছে, প্রদেয় হিসাব আছে, প্রাপ্য হিসাব আছে, ব্যাংক জমাকৃত, নিট বিক্রয়, বিনিয়োজিত মূলধন, নগদ তহবিল ও ব্যাংকে জমা মজুদ পণ্য। আচ্ছা, আমার এখানে বের করতে বলেছে কি, ক নাম্বারে বের করতে বলেছে কামাল ট্রেডার্সের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে, খতে বের করতে বলেছে কামাল এবং জামাল ট্রেডার্সের চলতি অনুপাত নির্ণয় করো, এবং গতে বলেছে কি দুইটি প্রতিষ্ঠানের নিট লাভ অনুপাত নির্ণয় করবো, কোন প্রতিষ্ঠানটি অধিক লাভজনক তা ব্যাখ্যা করো। আচ্ছা, ক নাম্বারে বলেছে শুধু চলতি সম্পত্তি, তাহলে আমার ক নাম্বারে আমার খেয়াল করতে হবে যে কামাল ট্রেডার্সের, দুইটা না কিন্তু একটা, কামাল ট্রেডার্সের চলতি সম্পত্তি কি কি আছে এখানে, প্রাপ্য হিসাব আছে 4,80,000, নগদ তহবিল ও ব্যাংকে জমা আছে, তারপরে
মজুদ পণ্য আছে, এগুলো হচ্ছে কি আমার চলতি সম্পত্তি, এগুলো যোগ করে আমি চলতি সম্পত্তি বের করব। আর কামাল এবং জামাল ট্রেডার্সের চলতি অনুপাত যখন বের করব তখন চলতি সম্পত্তি ডিভাইডেড আমার চলতি দায় আসবে। আচ্ছা, আর গ নম্বরে বলেছে দুটি প্রতিষ্ঠানের নিট লাভ অনুপাত নির্ণয় পূর্ব কোন প্রতিষ্ঠানটি অধিক লাভজনক তা ব্যাখ্যা করা আছে। তাহলে এই ইগাতে আমার কামাল ট্রেডার্সের প্রথমে নিট লাভ বের করতে হবে এবং জামাল ট্রেডার্সের নিট লাভ বের করতে হবে। এখন নিট লাভ অনুপাত বের করার সূত্রটা কি? নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। ঠিক আছে, এখন আমার নিট মুনাফা যা কামাল ট্রেডার্সে কত আছে 6,40,000 টাকা, আর আমার নিট বিক্রয় দেওয়া আছে কত, কামাল ট্রেডার্সে দেওয়া আছে 40 লাখ। ঠিক আছে, তাহলে 6,40,000-কে 40 লাখ দিয়ে ডিভাইড দিয়ে ইন্টু 100 আসবে। আর জামাল ট্রেডার্সের এখানে নিট মুনাফা দেওয়া আছে 4,80,000, তাহলে 4,80,000-কে নিট বিক্রয় 32 লাখ দিয়ে ডিভাইড করে ইন্টু 100 হবে। তাহলে এইভাবে যে প্রতিষ্ঠানের মুনাফাটা বেশি, দুইটা কোম্পানির আমি যখন কম্পেয়ার করব, যেটার বেশি মুনাফা, যেটার পার্সেন্টেজটা বেশি, সেটাকে আমি ধরে নিব অধিক লাভজনক। এখন যদি আমি দেখি অঙ্কে কামাল ট্রেডার্সের প্রফিট আছে 20% এবং জামাল ট্রেডার্সের প্রফিট আছে 25%, তাহলে কিন্তু আমার ধরে নিতে হবে কি যেটা বেশি জামাল ট্রেডার্সের সেটা আমার লাভজনক। তাহলে অঙ্কটা তোমরা সবাই SW করবে এবং এটা অবশ্যই গ্রুপে দিয়ে দিবে। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো এবং বাসায় থেকো এবং ভালো করে পড়াশোনা করবে। সময়টাকে একেবারে হেলে ফালিয়ে দেওয়া মানে নষ্ট করবে না, বাসায় রুটিন মোতাবেক পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।